আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প লেখিকা সুলগ্না মিত্রের কলমে লেখা শুধু তুমি চাও যদি। আপনাদের সঙ্গে রয়েছি আমি উর্নিশা আর আমি অমিত। পর্ব 4। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আবারও গোটা বোর্ডরুমটা গমগম করে উঠল স্পিকার থেকে ভেসে আসা কঠিন কণ্ঠস্বরে। দেখুন আপনারা, ডিফেমেশন যা হওয়ার সেটা কিন্তু অলরেডি হয়েই গেছে। তাই এই মুহূর্তে আমাদের উচিত হঠকারিতা না করে অত্যন্ত কেয়ারফুলি বিষয়টাকে হ্যান্ডেল করা। আজকের মতো পিআর ডিপার্টমেন্টকে বলছি, আপনারা কিন্তু এখনই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট লঞ্চ করবেন না। বাকি টাইম ফিল্ডে ডিসিশন নেওয়া হবে। আর হ্যাঁ, আমি কিন্তু আবারও বলছি, এখন থেকে এই মুহূর্ত থেকে আইডেন্টিটি রেঞ্জের কোনো বিষয়ে মিসেস উর্মি মুখোপাধ্যায় আর কোনোভাবেই ইনভলভড হবেন না। রিমেম্বার, ইটস অ্যান অর্ডার ফর সেনসেশন। লোকেশনটা এটাই তো শীর্ষ? তুই ভালো করে দেখে নিয়েছিস নিশ্চয়ই? গাড়ি থেকে নেমে সামনের সুদৃশ্য বিলাসবহুল বিউটি পার্লারের দিকে চোখ রেখেই আমি প্রশ্নটা জিজ্ঞাসা করলাম। অন্যদিকে গাড়ি পার্ক করে প্রায় ছুটতে ছুটতে আমার পাশে এসে খানিক হাঁপাতে হাঁপাতে শীর্ষ বলে উঠল, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ভালো করেই দেখে নিয়েছি। আরে এটাই তো সেই ইডেন যেখান থেকে ওই লাইভ ভিডিওটা পোস্ট করা হয়েছে। আর যে ওই ভিডিওটা পোস্ট করেছে তার নাম হচ্ছে মিসেস দেবিকা হাজরা। ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডেটা অনুযায়ী ওনার হাজব্যান্ড সন্তোষ হাজরাও একজন নামকরা বিজনেসম্যান। আর ওই জন্যই বোধহয় নিজেদের মালদার কাস্টমারের রাগ কমাতে ওরা পুরো কেসটাই আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছে। সন্তোষ হাজরা নামটা শুনেই হঠাৎ আমার মনে পড়ে গেল আগের বছরের অডিটের সময়কার সেই বিশেষ কথাটা। শীর্ষকের সামনেই অপেক্ষা করতে বলে আমি একপাশে গিয়ে দ্রুত একটা ছোট্ট এবং জরুরি ফোন কল সেরে নিলাম। ফোনটা সেরে ফিরে আসার পর ভিতরে যাওয়ার জন্য শীর্ষকে ডেকে আমি বলতে বলতেই এগোলাম, এবারে চল ভিতরে গিয়ে দেখি আসল প্রবলেমটা ঠিক কোথায়। হঠাৎই নিজের গতি কমিয়ে শীর্ষ পিছন থেকে কেমন যেন ইতস্তত করে উঠল। আচ্ছা শোন না, মানে তুই সব কিছু ভেবে করছিস তো উর্মি? মানে কি মনে হয় তোর আমি কিছু না ভেবে এমনি এখানে চলে এসেছি? আরে না না, সেটা নয়, তুই আবার ভুল বুঝছিস আমাকে। আরে ভাই, তোর বর একটু আগে গোটা সেন্সেশনকে যেভাবে চমকালো যাতে তুই আর এসবে ইনভলভ না হোস, সেখানে তুই এভাবে এখানে জোর করে চলে আসাতে আমাদের বস আবার খোঁজে বোম হয়ে যাবেন না তো? কথাটা শুনেই আমি ভ্রুকুঁচকে ওর দিকে তাকাতে ও চট করে চোখটা নামিয়ে নিয়ে খানিক আমতা আমতা করে বলে উঠল, না মানে দেখিস বাবা, কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে যেন ভালোই ভালোই পেমেন্টটা পেয়ে যাই। কথাটা সত্যি যে এই প্রথমবার হয়তো আমি উৎসবের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু করছি না, করতে চলেছি। কিন্তু ও নিজেও তো এই প্রথমবার আমার সাথে এমন ব্যবহার করলো। কি মনে হয় ওর যে আমি একাই প্রবলেমটা সলভ করতে পারবো না? আমার মধ্যে যোগ্যতা নেই নিজের কোম্পানির দুর্নাম আটকানোর? আর সবচেয়ে বড় কথা হলো, যে প্রজেক্টের সমস্ত দায় দায়িত্ব সেই শুরুর দিন থেকে সম্পূর্ণভাবে আমারই ছিল, সেটার যে কোনো রকমের সমস্যা সমাধান করার দায়ও তো একান্ত আমারই, তাই না? এই বিপদের দিনে আমি কি করে নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নেব? আমি নিজে তিলে তিলে যে প্রজেক্টটা অসীম যত্ন নিয়ে একটু একটু করে গড়ে তুলেছি, সেটাকে এইভাবে মাঝপথে আমি ছেড়ে যেতে পারবো না, কখনোই না, উৎসবের জন্যও না। তাই পুরো বিষয়টা জানতে বুঝতে অফিসের কাউকে কিচ্ছু না বলে প্রথমে তো আমি একাই এখানে আসার ডিসিশন নিয়েছিলাম। কিন্তু শীর্ষ তো এত সহজে ছাড়ার পাত্র নয়। আমি বেরোচ্ছি দেখে ও নিজেও আমার সঙ্গে যোগ দিল। তাই এখন ওর মুখে এহেন কথা শুনে আমি খানিক রাগ দেখিয়েই বললাম, মনে অত ভয় থাকলে এলিই বা কেন আমার সঙ্গে? আমি তোকে আসতে বলিনি, তুই নিজে থেকে জোর করে ছুটে এসেছিস। শীর্ষ এবার হাসতে হাসতে আমার কাঁধে আলতো করে টোকা মারল। দূর, ওই ঠান্ডা অফিসে সারাদিন হাত জোড় করে বসে থাকলে চলে নাকি? আর তাছাড়া তোকে আমি কখনো এভাবে একা ছাড়তে পারি বল? তোর মনে নেই সেই স্কুলেও তো টিচার্স রুমে যাওয়ার সময় আমি সব সময় তোর পিছন পিছন যেতাম? তাহলে ইতিমধ্যেই আমরা সামনে সুবিশাল কাঁচের দরজা পেরিয়ে দুজনে ভিতরে ঢুকতেই রিসেপশনে থাকা মেয়েটি পোশাকে হেসে বলে উঠল, বলুন ম্যাম,
আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি অবশ্য কোনো পোশাকি আলাপচারিতা না গিয়ে ওনাকে সরাসরি বললাম, আপনাদের এই ব্রাঞ্চের হেডকে একটু ডেকে দিন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। ওনাকে বলবেন আমরা সেনসেশন থেকে এসেছি। ইডেনের প্রশস্ত ওয়েটিং রুমে আমার গলার স্বরটা মনে হয় একটু জোরেই শোনা যাচ্ছিল, কারণ রিসেপশনিস্ট মেয়েটি ভিতরে ডাকতে যাওয়ার আগেই ভিতর থেকে ওনাদের ব্রাঞ্চের মিস্টার শ্যাগল প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এলেন আমাদের দিকে। আপনি আপনি ম্যাম, আপনি নিজে এখানে? মিস্টার রমেশ সাইকেলের সাথে কাজের সূত্রে আমার বেশ ভালোই পরিচয় আছে, এমনকি আইডেন্টিটি মার্কেটিংয়ের সময় প্রত্যেকটা মিটিংয়েও আমি নিজে ওনাকে প্রেজেন্ট থাকতে দেখেছি। তাহলে আজ ওনার ব্রাঞ্চে এমন একটা ঘটনা ঘটায় আমি দৃশ্যতে বিরক্তভাবে বললাম, কেন মিস্টার সাইকেল, আশা করেননি বুঝি? ঠিক কী আশা করেছিলেন তাহলে? আপনারা আমাদের কোম্পানিকে গোটা দুনিয়ার সামনে ডিফেম করতে হেল্প করবেন, আর আমরা তারপরও হ্যাপিলি আপনাদের সাথে বিজনেস কন্টিনিউ করব, কিচ্ছু বলবো না আপনাদের? শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল ওয়েটিং রুমে দাঁড়িয়েও মধ্য 30-এ চূড়ান্ত পরিপাটি পোশাকের মিস্টার সাইকেল নার্ভাসনেসের চোটে বার কয়েক নিজের পরিপাটি করে আঁচড়ানো চুলে বার কয়েক আঙুল চালিয়ে সেটাকে বেশ কিছুটা অবিন্যস্ত করতে করতে কাঁপা কাঁপা স্বরে কোনো রকমে বললেন, ম্যাম ম্যাম দেখুন, উনি আমাদের একজন এ লিস্টেড কাস্টমার ছিলেন। আমরা ওনাকে অনেক বুঝিয়েও ছিলাম, কিন্তু তার বেশি আমরা আর কি করে। ওনার এসব কাস্টমার সম্পর্কিত নিরর্থক এক্সকিউজ শোনার বিন্দুমাত্র কোনো ইচ্ছে বা ধৈর্য আমার না থাকায় আমি মাঝপথে ওনার কথা কাটতে বাধ্য হলাম। আপনাদের ওই কাস্টমার মিসেস হাজরাকে এক্ষুনি একবার এখানে ডাকুন। আমি ওনার থেকে জানতে চাই ঠিক কী সমস্যার জন্য উনি আমাদের বিরুদ্ধে এত বড় একটা অ্যালিগেশন আনলেন। এই কয়েক মিনিটে মিস্টার সাইকেল একেবারে যেন ঘেমে নিয়ে উঠেছেন। আগের মতোই কম্পিত স্বরে উনি আবারও আমাকে বললেন, কিন্তু ম্যাম, আমরা এখন ওনাকে কিভাবে এখানে আসতে বলতে পারি? উনি তো আর সাধারণ কেউ নন, আর তাছাড়া আমাদের কথায় উনি আসবেনই বা কেন? ইতিমধ্যেই আশেপাশে একটু একটু করে কৌতূহলী কিছু কাস্টমার এবং স্টাফদের ভিড় বাড়তে শুরু করেছে। তাই কিছুটা বিজনেস এটিকেট মেনটেন করার জন্যই খানিকটা চাপা স্বরে আরও বেশি গম্ভীরভাবে মিস্টার সাইকেলকে আমি বললাম, তাহলে এমন কিছু বলুন যাতে উনি আসতে বাধ্য হন। ওনাকে বলুন সেন্সেশন থেকে ওনাকে মোটা অঙ্কের কম্পেনসেশন দেওয়া হবে, সো উনি যেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসেন। আর এরপরেও যদি উনি না আসেন মিস্টার সাইকেল, তাহলে আমিও কিন্তু আপনাদের জোনাল হেডের কাছে বিজনেস কন্ট্রাক্ট রিনিউয়ের আগে আপনার কথা বিশেষভাবে বলবো। অ্যান্ড ট্রাস্ট মি, সেটা কিন্তু আপনার জন্য একেবারেই ভালো হবে না। শেষের কথাটা যে আমি একেবারেই হালকাভাবে বলিনি সেটা বুঝতে পেরেই উনি সঙ্গে সঙ্গে পরিমরি করে ছুটলেন নিজের অফিসের দিকে। আর একটু হলে হয়তো ইডেনের এই ঝাঁ চকচকে পলিশড মেঝেতে উনি মুখ থুবড়েই পড়তেন। তবুও কোনো রকমে নিজেকে সামলে উনি ডান দিকে বেঁকে কোনো একটা ঘরে ঢুকে গেলেন। সম্ভবত ওখানেই একটু নিরিবিলিতে নিজের নামী কাস্টমারকে ফোন করে একটু ভালো করে তৈলমর্দন করতে পারবেন উনি। ওয়াও ভাই, তুই তো দেখি তোর বরের থেকেও ডেঞ্জারাস মাল রে। ও তো শালা শুধু নিজের কোম্পানিকে চমকেছে, তুই তো দেখি একেবারে লোকের কোম্পানিকে এসে চমকাচ্ছিস। বাই দ্য ওয়ে, কি মনে হয় তোর, ওই মহিলা আসবে? ওয়েটিং রুমের লম্বা সোফায় আরাম করে একটু বসে তারপর অবশেষে আমি শীর্ষরেই অতিরিক্ত উৎসাহী এবং কৌতূহলী প্রশ্নের জবাব দেওয়া শুরু করলাম। আসতে তোকে হবেই, লোভ বড় বিষম বস্তু শীর্ষ, যার পাওয়া যত বেশি তার লোভও ততটাই বেশি। তবে তোর কিন্তু সামনের মাসে পে কাট হবে। হ্যাঁ মানে? কথাটা শুনেই ও একেবারে তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ল। মানে কেন? আমি আবার কি করলাম? মাথাটা সোফার গায়ে ঠেকিয়ে মৃদু হেসে আমি ওকে বললাম, লজ্জা করে না? নিজের টিম লিডারকে মাল বলছিস, আবার জানতে চাইছিস কি করলাম? ব্যাস, সঙ্গে সঙ্গে আমার পাশে বসে পড়ে একেবারে অনুগত কৃতদাসের মতো আমার একটা হাত ধরে সেটা ভালো করে দুহাত দিয়ে মাসাজ করতে করতে ও সম্পূর্ণ বিগলিত স্বরে বলতে লাগলো, ও আরে 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 শোন না, ওটা মাল নয় রে বোকা, ওটা হলো মালকিনের শর্ট ভার্সন, বুঝলেন মালকিন সাহেবা? প্রায় 40 মিনিটেরও বেশি অপেক্ষার পর অবশেষে যখন মিসেস দেবিকা হাজরা সশরীরে এসে ইডেনে হাজির হলেন, ততক্ষণে বিকেল হয়ে গেছে। প্রায় 80-র কাছাকাছি ওজনের ফর্সা, বেঁটে এবং খানিকটা কুমড়োর সঙ্গে আকৃতিগত সাদৃশ্য থাকা বছর 40-45-এর মিসেস হাজরা আজ আবার সঙ্গে করে বেশ কয়েকজন গুন্ডার মতো বডিগার্ডও এনেছেন। যদিও এটা ইউনিসেক্স পার্লার, তবুও
এসব সন্ধ্যামার্কা লোকজনকে নিয়ে ভিতরে ঢুকে আসার মানেটা আমি ঠিক বুঝলাম না। মহিলা কি প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের মারধর করবেন বলে ঠিক করে এসেছেন নাকি? কথাটা ভেবেই আলতো একটা হাসি ছড়িয়ে পড়ল আমার ঠোঁটের কোণে। অন্যদিকে উনি আসা মাত্রই মিস্টার সেহগাল প্রায় দৌড়ে ওনার কাছে গিয়ে চাপা স্বরে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওনারা দুজনেই এবার এগিয়ে এলেন আমাদের দিকে। এতক্ষণ আমরা দুজনেই সোফায় বসে যাবতীয় ঘটনা চুপচাপ শুধু বসে বসে দেখছিলাম, কিন্তু ওনারা এগিয়ে আসতে আমরাও উঠে দাঁড়ালাম। মিসেস হাজরাকে দেখে অবশ্য খুব একটা অমায়িক বলে আমার মনে হলো না, তবে উনি মুখ খোলা মাত্রই ওনার গলার স্বরের ডেসিবেল শুনে আমি ঠিক করলাম অন্য কিছু না, ওই অমাইক শব্দটাই ওনার সঙ্গে সব থেকে ভালো যাবে। এমন বাজখাই গলার সামনে তো 100টা মাইকও ফেল করে যাবে। সঙ্গে আবার দাঁত মুখ খিঁচিয়ে নিজের সালোয়ারের ওড়না বারবার ঠিক করতে করতে আরও বিরক্ত হয়ে উনি বলতে লাগলেন, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ওই আলফাল 2 নম্বরই ক্রিম মেখে আমার মুখের ঠিক কী অবস্থা হয়েছে। দেখুন দেখুন না, কি জঘন্য অবস্থা করেছেন আপনারা আমার সুন্দর মুখটার। একে আবার আপনারা বিউটি প্রোডাক্ট বলেন? আপনার তো ভাগ্য ভালো যে আমি এখনো পুলিশের কাছে যাইনি, নাহলে আপনাদের মতো চোর ছ্যাঁচড়া কোম্পানিকে তো আগে সোজা পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। ঠক জালিয়াত জোচ্চোরের কোম্পানি, এইসব করে আপনারা লোক ঠকান, তাই না? দিন দিন দিন, আগে আমার কম্পেনসেশনের টাকাটা দিয়ে দিন তো। উনি কথা বলার সময় আমি লক্ষ্য করছিলাম ওনার মুখের মধ্যে থাকা ছোট ছোট লাল লাল ক্ষতগুলো। দেখেই বোঝা যাচ্ছে আগেকার ক্ষতর মধ্যে কোনোভাবে কেমিক্যাল ইউজ হওয়ার জন্য একটা স্কিন ইনফেকশন হয়ে গেছে, অথবা কোনো কিছু থেকে অ্যালার্জিও হতে পারে। কিন্তু আমাদের কোনো প্রোডাক্টে তো এরকম কোনো হার্শ কেমিক্যাল নেই যাতে করে স্কিনে এরকম রিয়াকশন হতে পারে। তবে কথা বলতে বলতে মহিলা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে প্রায় শাসানির ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসতে আমি নিজের দুটো হাত সামনের দিকে ভাঁজ করে যতটা সম্ভব শান্তভাবে ওনাকে বললাম, টাকাটা তো আপনি তখন পাবেন যখন এইটা প্রমাণ হবে যে আমাদের প্রোডাক্টেই কোনো সমস্যা আছে। আর আপনার স্কিনে যেটা হয়েছে সেটা তো কোনো প্রোডাক্টের প্রবলেম নয়, সেটা একটা অ্যালার্জি। আর আপনার স্কিন অনুযায়ী যদি আপনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করে থাকেন তাহলে কোনো রকম কোনো প্রবলেম হওয়া তো দূর, অ্যালার্জি হওয়া সম্ভব নয়। কী বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি? লোক দেখিয়ে ডেকে এনে আমাকে এখন মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন আপনি? জালিয়াতির একটা সীমা থাকে, জানেন তো? এখানকার যে কোনো স্টাফকে জিজ্ঞাসা করে নিন, আমি আপনাদেরই প্রোডাক্ট মেখেছি, আর সেই প্রোডাক্ট মেখেই আমার এই অবস্থা হয়েছে। একটা ফ্রড চিটারের কোম্পানি 2 নম্বরই খারাপ জিনিস মিশিয়ে ক্রিম তৈরি করে, তাদের আবার বড় বড় সব বাতেলা। ইতিমধ্যেই চারপাশে প্রায় 30 লোক জড়ো হয়ে গেছে। অনেকে তো আবার মোবাইলে লাইভ স্ট্রিমিংও করছে হয়তো। না না, আবার যদি ভুলভাল কিছু রটে যায়, তার আগে এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে। দ্রুত ভেবে নিয়ে আমিও তীক্ষ্ণ কঠিন স্বরে মিসেস হাজরাকে বললাম, জোর করে গলাবাজি করে কখনো মিথ্যেকে সত্যি প্রমাণ করা যায় না মিসেস হাজরা। আপনার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি, তাই তো? ওকে ফাইন, তাহলে প্রমাণ হয়ে যাক আসল ফ্রড ঠিক কে। এখানে সকলেই আছে, ঠিক যে যে কন্টেনার থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ইউজ করেছেন, ঠিক সেই কন্টেনার থেকে প্রোডাক্ট নিয়ে আমি সকলের সামনে নিজে আপনাকে ইউজ করে দেখাচ্ছি। মিস, আপনি একটু হেল্প করুন তো আমাকে। পাশের একজন স্টাফকে কথাটা বলতে বলতেই আমি এগিয়ে যাচ্ছিলাম সামনের সিটের দিকে, কিন্তু তার আগেই কেউ একজন পিছন থেকে আমার হাতে টেনে ধরায় আমি চমকে উঠে ঘাড় ঘুরিয়ে দেখি শীর্ষ প্রচণ্ড চিন্তিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওর দিকে তাকাতেই ও প্রায় চেঁচিয়ে উঠেই বলতে লাগলো, আরে কি করছিসটা কি তুই? পাগল টাগল হয়ে গেছিস নাকি? এই প্রোডাক্টগুলোতে যদি সত্যি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে? আরে বাবা, বাই মিস্টেক কোনো এরার তো হয়ে যেতেই পারে, তাই না? আর আমরা তো স্যাম্পল কালেক্ট করে ল্যাব টেস্টিংয়ে পাঠালেই বুঝে যাব কি হয়েছে। তাহলে কেন শুধু শুধু তুই এত বড় একটা রিস্ক নিচ্ছিস? এসব করতে গিয়ে যদি এখন তোর নিজের কিছু একটা হয়ে যায় তাহলে তো... তাহলে কি হবে তাহলে বল? আমি দ্রুত নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কাস্টমারদের বরাদ্দ সিটে বসতে বসতে আগের মতোই শান্ত স্বরে ওকে বললাম, একটা ভুল প্রোডাক্ট ব্যবহার করলে আমি নিশ্চয়ই মরে যাব না, কিন্তু এরা প্রতি মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আমারই কোম্পানিকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলছে, যেভাবে ইনসাল্ট করছে, তাতে এখনই এর উচিত জবাব না দিতে পারলে আমার আত্মসম্মান, আমার কোম্পানির সম্মান সব এখানে শেষ হয়ে যাবে শীর্ষ। আর আমি বেঁচে থাকতে কেউ আমার সম্মান নিয়ে প্রশ্ন তুলবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ধীরে ধীরে আরামদায়ক রিক্লাইনার চেয়ারে চোখ বুজে মাথা ঠেকালাম আমি। সঙ্গের মেয়েটি আমার গায়ের উপর কভার দিয়ে হেয়ার ব্যান্ডে চুল আটকে দিয়ে একের পর এক প্রোডাক্ট ব্যবহার করা শুরু করলো। ত্বকের ওপর সেই চেনা গন্ধের শীতল তরলের স্পর্শে মনটা যেন নিজে থেকেই অনেকটা শান্ত হয়ে গেল আমার। আর শুধু আমার প্রোডাক্টের না, আমার নিজেরও যে পরীক্ষা,
আমার যোগ্যতা আর নিষ্ঠার অগ্নি পরীক্ষা। কি করে হতে পারে এটা? কি করে হতে পারে? বিউটি পার্লারের মেয়েটার হাতের গুণ, নাকি আমার সারাদিনের ক্লান্তির জন্য আমি জানি না, কিন্তু আমার মুখে প্রোডাক্টগুলোর অ্যাপ্লিকেশন চলাকালীন হালকা একটা তন্দ্রার ঘোর লেগে গিয়েছিল আমার। কিন্তু সেই ঘোর যে এমন বিশ্রী একটা কর্কশ্বরে ভেঙে যাবে সেটা জানলে হয়তো আর চোখ বুঝতামই না আমি। তবে ওই স্বর এবং নিজের ত্বকের উপরে হালকা একটা শীতলতার আভাস থেকে একটা বিষয় কিন্তু আমি নিশ্চিতভাবেই বুঝে গেছি, আর সেটা হলো আজকের পরীক্ষায় আমি এবং আমার সৃষ্টি দুজনেই সম্মানের সঙ্গে পাশ করে গেছি। সঙ্গের মেয়েটি গায়ের কভার এবং হেয়ার ব্যান্ড খুলে নিতেই আমি সোজা হয়ে বসে ধীরে ধীরে চোখ খুলে তাকালাম সামনের ওই সুবিশাল কারুকার্য করা আয়নার দিকে। না, গোটা মুখের কোথাও একটা কোনো অবাঞ্ছিত দাগ ছোপের চিহ্ন মাত্র নেই, বরং ক্লিনিং এবং ম্যাসেজের পর আমার শ্যামলা ত্বকেও যেন অদ্ভুত একটা ঔজ্জ্বল্য ছড়িয়ে পড়েছে। আচ্ছা, ইদানিং কি আমার স্কিন আগের থেকে একটু ভালো হয়ে গেছে নাকি? অবশ্য আয়নায় আর আলাদা করে নিজেকে দেখার সময়টাই বা কোথায় থাকে আমার। ইতিমধ্যেই আশেপাশের চাপা গুঞ্জন বাদ দিলে বাকিরা মোটামুটি শান্ত থাকলেও মিসেস হাজরা কিন্তু ঠিক আমার পাশে এসে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে করতেই সমানে গর্জে গেলেন। না না, ওই মেয়ে নিশ্চয়ই আগে থেকে কিছু একটা মেখে এসেছিল যাতে করে ওর মুখে কিছু না বেরোয়। কই, আমি তো এতদিন ধরে এখানে এসে ফেসিয়াল করছি, এর আগে তো কখনো আমার মুখের অবস্থা এমন হয়নি। তাহলে এবারে তোমাদের ওই হতচ্ছাড়া খড়খড়ে জিনিসটা মুখে মেখেই আমার মুখটা কেন রকমভাবে জ্বলে গেল? বলো কেন? কথাটা শুনেই আমার সঙ্গে সঙ্গে একটা খটকা লাগলো। দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞাসা করলাম, 1 মিনিট, খড়খড়ে জিনিস? মিসেস হাজরা, আপনি কি আমাদের প্রোডাক্টের সাথে আর অন্য কিছু মেখেছিলেন? কারণ আমাদের কোনো প্রোডাক্টে তো কোনো বিটস থাকে না। ঠিক করে বলুন, আপনি আর কি কি প্রোডাক্ট ইউজ করেছিলেন? কিন্তু আমার প্রশ্নে সেই মহিলা এমনই মরা মাছের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল যে আমি একরকম বিরক্ত হই বলে ফেললাম, আচ্ছা ছাড়ুন, আপনার ফেসিয়াল কে করেছিল? আমি জানতে চাই মিসেস হাজরার ফেসিয়াল ঠিক কে করেছিলেন? আমার প্রশ্ন শুনে মিস্টার সাইকালও সুযোগ বুঝে বেশ অতি সক্রিয়তা দেখালেন এবং 1 মিনিটের আগেই সেই মেয়েটিকে একেবারে আমার সামনে এনে হাজির করলেন। এদিকে সেই রোগাসোগা অল্প বয়সী মেয়েটি তো ভয়ে কেঁপে অস্থির। তাই ওকে কিছুটা সহজ করতেই আমি ওর কাঁধে আলতোভাবে হাত রেখে বেশ নরম স্বরেই ওকে জিজ্ঞাসা করলাম, ওনার ফেসে কি তুমি শুধুই আমাদের প্রোডাক্ট ইউজ করেছিলে? ভেবে বলো মিস, অন্য কোনো এক্সট্রা প্রোডাক্ট কি ছিল সেখানে? বিটস থাকা কোনো প্রোডাক্ট ইউজ করেছিলে তুমি? প্লিজ একটু মনে করে বলো। মেয়েটা এবার সত্যিই খানিকটা স্বাভাবিক হলো, তবে কথা বলতে গিয়ে কিন্তু আবারও ওর গলার স্বর কাঁপতে লাগলো। না 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 না, মানে বিটস তো ছিলই ওই ওই স্ক্রাবারে। কথাটা শুনেই আমি প্রচণ্ড অবাক হলাম। স্ক্রাবার? কিন্তু আমাদের আইডেন্টিটি রেঞ্জের তো কোনো স্ক্রাবার হয় না। তাছাড়া ওনার এরকম পিম্পল প্রোন অয়েলি স্কিনে তুমি স্ক্রাবার ইউজ করলে কি করে? তুমি জানো না ব্রোনো বা পিম্পলের স্ক্রাবার ব্যবহার করলে তাতে ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে? মেয়েটি এবারে ভয়ে আশঙ্কায় দুহাত দিয়ে মুখ চাপাতি ঝরঝর করে কেঁদে ফেলল। ম্যাম, ম্যাম বিশ্বাস করুন, আমি ম্যাডামকে বলেছিলাম, আমি বারবার করে বলেছিলাম ওনার স্কিনে এখন ওটা ইউজ করা যাবে না, কিন্তু উনিই বললেন যে উনি সবসময় ওটা ইউজ করেন, সেই জন্যই তো আমি। কি বললি তুই? আমার দোষ ছিল? সব আমার দোষ ছিল? হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। সাহস কি করে হয় তোর? তোর মতো 2 টাকার মেয়েকে তো আমি। এতক্ষণে মিসেস হাজরা আবার নিজের রণংদেহী মূর্তি ধারণ করে ওই অসহায় মেয়েটির দিকে তেড়ে আসছেন দেখে আমি দ্রুত মেয়েটিকে আগলে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আচমকার সামনে এমন মূর্তিমতি বাধা পেয়ে মিসেস হাজরার দুর্নিবার গতির উত্থ হলো বটে, কিন্তু আবারও উনি কিছু বলার আগে আমি দৃঢ়ভাবে ওনাকে বললাম, ওকে যা করার আপনি পরে করবেন মিসেস হাজরা, আগে আপনি আমার কাজটা করুন। বিরক্ত স্বরে উনি উত্তরটা যেন ছুঁড়ে দিলেন। আপনার কাজ মানে? আপনার আবার কি কাজ? উল্টা আপনারাই তো আমাকে টাকা ফেরত দেবেন বলে ডেকে আনলেন, আর এখন? আমার গলার স্বর এবার নিমেষের মধ্যে আরও বহু গুণ কঠিন হয়ে উঠল।
ওনার চোখে চোখ রেখে বলতে লাগলাম আমি, আমরা বলেছিলাম যে আপনার অভিযোগ সত্যি প্রমাণিত হলে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু এখন যখন এটা প্রমাণিত হয়েই গেছে যে আপনার অভিযোগের সাথে আমাদের প্রোডাক্টের কোনো সম্পর্কই নেই, তখন ক্ষতিপূরণ তো আপনার আমাদেরকে দেওয়া উচিত, তাই না মিসেস হাজরা? এবার ওনাকে দেখে মনে হলো মহিলা হয়তো বেশ ভয় পেয়েছেন। কথা বলার সময়ও ওনার গলার স্বরে স্পষ্ট একটা ভয় প্রকাশ পেল। কিসের ক্ষতিপূরণ? আমি আমি কেন কোনো ক্ষতিপূরণ দিতে যাব? এই সব তো এদের কাজ, এই পার্লারও সব বুঝবে। সুযোগ বুঝে আমি আরও কঠিনভাবে চাপ বাড়ানো শুরু করলাম। দেখুন, এর আগে ভিডিও করে আমাদের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যেমন আপনি করেছিলেন, তেমন এখন এই অভিযোগটাও আপনাকেই তুলে নিতে হবে, এবং সেটাও আগের মতো ভিডিও করে। না হলে আপনার এবং এই পার্লারের বিরুদ্ধে আমি নিজে পুলিশের কাছে কমপ্লেন করব, মানহানির মামলা করব কিন্তু আমি আপনার বিরুদ্ধে। তাহলে এবার বলুন আপনি ঠিক কি করবেন? আপনি চাইলে আপনার হাজবেন্ডের সাথে কনসাল্ট করে নিতেই পারেন, আমার মনে হয় উনি আপনাকে ভালো পরামর্শ দেবেন। বলতে বলতে সত্যি ওনার ফোনটা এবার বেজে উঠল, আর সেটা রিসিভ করতেই ওনার ফর্সা মুখ আরও কয়েক শেড বেশি সাদা হয়ে গেল। এরপরের ঘটনাও যথেষ্ট প্রত্যাশিত। মিসেস হাজরা আবারও লাইভ ভিডিও করে পরম বিনীতভাবে সকলের কাছে এবং আমাদের কোম্পানির কাছে ক্ষমা চাইলেন, আর সেটা আপলোড হতেই আগের থেকেও যেন বেশি দ্রুত গতিতে ভিডিওটা ভাইরাল হয়ে গেল। তো যাই হোক, এখানকার কাজ বেশ ভালোভাবে সুসম্পন্ন হতে এবং মিসেস হাজরার তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ইডেন থেকে প্রস্থান ঘটে যেতেই আমি আর শীর্ষ এবার বেরিয়ে পড়লাম। বেরোনোর আগে অবশ্যই মেয়েটিকে স্যাক না করার জন্য মিস্টার সাইকেলের সঙ্গে কথা বলতে গিয়েও কিছুটা সময় লাগলো, কিন্তু সব কিছু শেষে অ্যাট লাস্ট যখন আমরা ওই কাঁচের দরজার বাইরে এলাম, বাইরে তখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে। শরীরটাও হঠাৎ করে কেমন যেন ঝিমঝিম করছে। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি বলেই হয়তো পার্কিং অবধি আসতে গিয়ে মাথাটাও কয়েকবার টলে উঠল। তো যাই হোক, গাড়িতে এসে বসতেই শীর্ষ ড্রাইভার সিটে বসে লম্বা একটা আড়মোড়া ভাঙল। বাপরে বাপ, আজকে বটে একটা দিন গেল, তাই না? তুই যখন প্রোডাক্টটা ইউজ করতে রাজি হয়ে গেলি, আমার তো পুরো হার্টটা গলায় এসে আটকে গেছিল। কিন্তু উর্মি, একটা ব্যাপার কিন্তু আমি ঠিক বুঝলাম না, জানিস? ওই তেঁদুড় মহিলা এত সহজে কি করে তোর কথায় রাজি হয়ে গেল বলতো? হ্যাঁ রে, তুই কি ওনার হাজব্যান্ডকে চিনিস নাকি? শীর্ষর প্রশ্ন শুনে আবারও মৃদু হাসি খেলে গেল আমার ঠোঁটে। ব্যবসার জগতে টিকে থাকতে গেলে সবাইকেই তো কম বেশি চিনে রাখতে হয় রে শীর্ষ। বলা তো যায় না কখন কার কোন খবরটা কাজে এসে যায়। আসলে তখন শীর্ষর কাছে মিসেস হাজরার হাজব্যান্ডের নামটা শোনার পরেই আমার প্ল্যানটা মাথায় এসে গিয়েছিল। আগের বছরে অডিট অফিসার মিসেস দত্ত বলছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী মিস্টার হাজরার ব্যবসায় কোটি কোটি টাকার হিসেবের গোলমিলের কথা। মিসেস দত্তকে গোটা বছরের ফ্রি কসমেটিক্সের বদলে পাওয়া এইরকম টুকটাক কিছু ইনফরমেশন যে এইভাবে কাজে লেগে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। শুধু আর কয়েক মাসের এক্সট্রা কিছু কসমেটিক্স, আর তার বদলেই মিসেস দত্তকে দিয়ে মিস্টার হাজরাকে লাইনে আনার মোক্ষম উপায় এসে গেল আমার হাতের মুঠোয়। আসলে স্বামীর গর্বে যেসব স্ত্রীরা যত বেশি অহংকার করে, তাদের আঘাত করার রাস্তা ওই স্বামীকে দিয়েই ততটা সহজে তৈরি করা যায়। আমি নিজেও তো উৎসবকে নিয়ে যথেষ্ট গর্ব করি, আর সেই জন্যই তো ওকে নিয়ে বা আমাদের কোম্পানিকে নিয়ে কেউ কিছু বললে সেটা আমার উপরেই প্রভাব ফেলে সবচেয়ে বেশি। এই যেমন আজকে হলো আমার সাথে। তোর কথার না মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না, জানিস তো। যাই হোক, রাত হতে চললো। আচ্ছা বল, এখন কোথায় যাবি? সেন্সেশনেই যাবি তো নাকি? চেষ্টা করেও শীর্ষর কথার কোনো উত্তর দিতে পারলাম না আমি। মাথাটা আবার কেমন যেন ঘুরছে। এ কি চারপাশে সব এমন গুলিয়ে যাচ্ছে কেন? অন্ধকার কেন এত 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 অন্ধকার? ওই অন্ধকারের গভীরে তলিয়ে যেতে যেতেই আমি অস্পষ্ট শুনতে পেলাম শীর্ষ বলছে, উর্মি, এই উর্মি, কি হলো রে তোর? উর্মি, এই উর্মি, উর্মি, এই উর্মি, আরে কি হলো রে তোর? আমি শেষবারের মতো সবাইকে জিজ্ঞাসা করছি, উর্মি কোথায়?
I am asking you where the hell she is. Answer me now. আরও একবার স্যারের কান ফাটা হুঙ্কারে শুধু গোটা বোর্ডরুম নয়, সেন্সেশনের গোটা অফিসটাই যেন কেঁপে উঠল। তবু ভালো, আমি এবং কয়েকজন ডিপার্টমেন্ট হেড ছাড়া বাকি সকলকেই ছুটি দেওয়া হয়ে গেছে। না হলে এই রাত 1টা অবধি এমন ভয়ে ভয়ে ওভারটাইম করতে গিয়ে এতক্ষণে হয়তো অনেকেরই হার্ট আর ব্রেন জবাব দিয়ে দিত। আমারই কি চাই আর মাথা ঠিক মতন কাজ করছে নাকি? কিন্তু স্যারের এই বিধ্বংসী রূপের সামনে ছুটির কথা বলবই বা কোন মুখে? স্যারকে এর আগেও আমি 2-1বার রেগে যেতে দেখেছি, তবে প্রচণ্ড রেগে গেলেও এর আগে কিন্তু কোনোদিনই উনি গলা চড়িয়ে একটা শব্দও উচ্চারণও করেননি। শুধু কপালের দুপাশের শিরাগুলো ঈষৎ ফুলে ওঠে, আর অত্যধিক রকমের থমথমে ঠান্ডা ব্যবহার ছাড়া আর কোনোভাবেই ওনার রাগের অন্যরকম কোনো বহিঃপ্রকাশ ঘটতে তো দেখিনি আমি। কিন্তু আমার দেখা সেই সমস্ত অভিজ্ঞতাকে সমূলে নস্যাৎ করে আজ যেভাবে স্যার এই নিয়ে গত 10 মিনিটে প্রায় 25 বার রাগে বিরক্তিতে মুহুর্মুহু গর্জন করে উঠলেন, তাতে আজকের ওই ওনাকে দেখে সত্যি আমার একটা কেমন ভয় ভয় করছে। অফিসের বাকিরা তো স্যারের এই রূপ দেখার পর থেকে আর কেউ 4th ফ্লোরে আসার সাহস পর্যন্ত দেখায়নি, কিন্তু আমি আর নিজের দায়িত্ব ছেড়ে যাই কোথায়? তাই আমি একমাত্র এখানে রয়ে গেছি আর এই বিধ্বংসী রাগকে কোনো রকমে সহ্য করে যাচ্ছি। কলকাতায় পা রাখা মাত্রই যখন থেকে উনি শুনেছেন যে ম্যাডাম আমাদের কাউকে কিছু না বলে একাই কোথাও বেরিয়ে গেছেন, তখন থেকেই আর যেন নিজের নিয়ন্ত্রণে নেই উনি। কখনো রাগে চিৎকার করছেন, আবার কখনো এখানে ওখানে ফোন করছেন, আবার কখনো সামান্য কথাতেই ভয়ানক বিরক্ত হয়ে এটা ওটা জিনিসপত্র পর্যন্ত ভাঙছেন। সত্যি ভাবতে অবাক লাগে, এদের দুজনেরই নাকি আর কয়েকদিনের মধ্যে ডিভোর্স হতে চলেছে। অন্তত কাগজপত্র তো তাই বলে। সত্যি কথা বলতে ওনারা যে কেন কিসের জন্য ডিভোর্স নিচ্ছেন সেটাই আমি আজ অবধি একটুও বুঝতে পারলাম না। আগে না হয় ভেবেছিলাম যে ওই রূপসা মেয়েটার জন্য হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে দুজনের মধ্যে, কিন্তু কয়েক মাস আগে ওই রূপসাও যখন স্যারকে ফাঁসাতে গিয়ে ধরা পড়েছিল, আমি তো ভেবেছিলাম তারপরেই হয়তো স্যার উকিলকে ডেকে ডিভোর্স পিটিশন বাতিল করে দেবেন। কিন্তু কোথায় কি, আমি তো আজ অবধি ওনাকে সেরকম কিছুই করতে দেখলাম না। আচ্ছা, কিন্তু তাহলে আজকের এই ব্যবহার, তার মানেটা কি? যে স্বামী মাত্র কয়েক ঘন্টা নিজের স্ত্রীর কোনো খবর না পেয়ে এমন উদ্ভ্রান্তের মতো আচরণ করতে পারেন, উনি কি করে সারা জীবন ম্যাডামকে ছেড়ে থাকবেন? এই মুহূর্তে ওনার নিজের অবস্থা যে একেবারেই স্বাভাবিক নয়, সেটা তো এক ঝলক কেউ স্যারকে দেখলেই পরিষ্কার বুঝে যাবে। ওনার ব্লেজার তো সেই কখনই এক টানে খুলে ফেলে দিয়েছেন, গায়ের সাদা শার্টটা পর্যন্ত এলোমেলো অবিন্যস্ত হয়ে আছে। এই এত লম্বা জার্নি করার পরে উনি না তো কিছু খেয়েছেন আর না এক মুহূর্ত বিশ্রাম নিয়েছেন। এতক্ষণে হয়তো শার্টের হাতাটা অনেকটা গুটিয়ে টেবিলের ওপর কনুইয়ের ভর দিয়ে দুটো হাত নিজের কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে একটু নিশ্চুপ নিস্তব্ধ হয়েছেন উনি। কিন্তু আমি বেশ ভালোই বুঝতে পারছি এটা আরও বড় কোনো ঝড়ের স্তব্ধতা। তাই আর বিন্দু মাত্র দেরি না করে আমি তো প্রায় কাঁদো কাঁদো স্বরেই বলে উঠলাম, স্যার বিশ্বাস করুন, আমরা কেউ বুঝতেই পারিনি যে কখন ম্যাডাম বেরিয়ে গেছেন। আমরা প্রত্যেকে তো সেই দুপুর থেকে ওনার ফোনে সমানে ট্রাই করে যাচ্ছি, কিন্তু বারবারই শুধু বলছে উনি নাকি নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে। স্যার তো এবার চকিতে একবার আমার দিকে তাকালেন, আর ওনার ওই চশমার আড়ালে থাকা ক্রুদ্ধ দৃষ্টি যেন মুহূর্তের মধ্যে ওনার গলার স্বরের মতোই আরও কয়েক গুণ তীক্ষ্ণ হয়ে উঠল। আচ্ছা, তো তারপর তোমাদের কি মনে হলো কুশল? তোমাদের এই সমস্ত মিনিংলেস এক্সকিউজ অনুযায়ী ফোনে যোগাযোগ না করা গেলে চুপচাপ অফিসে হাত গুটিয়ে বসে থাকলেই উর্মির খবর পেয়ে যাবে তো তোমরা? আরে নিজেরা কিছু না করতে পারলে আমাকে তো একবার জানাতে পারতে নাকি আমাকে কিছু জানানোর প্রয়োজনও কেউ মনে করো না তোমরা? জীবনে প্রথমবার এমন দীর্ঘ তিরস্কারের মুখে পড়ে আমিও কেমন যেন নিজের ভাষা হারিয়ে ফেলতে লাগলাম। আমরা আপনার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু আপনি তো তখন ফ্লাইটে ছিলেন, তাহলে কি করে আপনাকে সবটা জানাতাম বলুন? আর তাছাড়া আমরা সকলেই ভেবেছিলাম সন্ধ্যার মধ্যে ওনারা দুজনেই ফিরে আসবেন, কিন্তু তারপর থেকে ম্যাডামের তো বটেই, এমনকি মিস্টার সেনগুপ্তর ফোন পর্যন্ত সুইচড অফ বলছে। এবার দুজনের কারোর সাথেই যদি যোগাযোগ না করা যায় তাহলে লোকেশন কি করে? আই ডোন্ট কেয়ার তুমি লোকেশন কি করে জানবে, আই ডোন্ট কেয়ার। তুমি কিভাবে কি করবে, আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট হার। আমি এক্ষুনি ওকে আমার চোখের সামনে সুস্থভাবে নিরাপদে দেখতে চাই কুশল। আমি যে কেন ওকে তোমাদের ভরসায় রেখে গেলাম। আরেকবার ফোন করে দেখো কুশল, ওরা গাড়ির নাম্বারটা ট্র্যাক করতে পারলো কিনা। এবার সত্যি আমার হাত পা সবকিছুই কেমন যেন ভয়ে দুশ্চিন্তায় কাঁপতে শুরু করেছে। আচ্ছা, সত্যি যদি আমরা গোটা রাতেও ম্যাডামকে কোথাও খুঁজে না পাই,
তাহলে তাহলে তো স্যার মনে হয় সকাল হওয়ার আগেই বদ্ধ উন্মাদ হয়ে যাবেন। হে ভগবান, আর যাই হোক, ম্যাডামকে অন্তত সুস্থভাবে স্যারের কাছে পৌঁছে দিন। নাহলে ম্যাডামের শোকে স্যারের কিছু হয়ে গেলে আমাদের সকলকেই তো পথে বসতে হবে। না না না, তা বাবা, এসব কি ভাবছি না আমি, এরকম কিছুই হবে না। আমার বিশ্বাস ম্যাডামের কিছুই হয়নি। উনি হয়তো কোনো জরুরি কাজে বেরিয়েছেন, সেখানেই কোনো কারণে আটকে পড়েছেন, এবং সেই জন্যই আমাদের সাথে হয়তো যোগাযোগও করতে পারছেন না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই হয়েছে নিশ্চয়ই, তাই না? তবু ভালো যে আজ ম্যাডাম নিজের গাড়ি নিয়ে বেরিয়েছেন, নাহলে তো আমরা ওনার গাড়ির জিপিএস ট্র্যাক করার জন্যও বলতে পারতাম না। স্যারের অবশ্য যা পরিচিতি, তাতে এমনি বললেও পুলিশের লোকজন ম্যাডামকে খোঁজার যথেষ্ট চেষ্টা করতো ঠিকই, কিন্তু জিপিএস ট্র্যাকিংয়ে আমাদের কোম্পানির সফটওয়্যার ইউনিটও কিন্তু যথেষ্ট সক্রিয়। কিন্তু ওরাও যে কেন এখনো কিছু খবর পাঠাচ্ছে না কে জানে। পকেট থেকে ফোনটা বের করে ওদের আরও একবার তাড়া দেবার জন্য আমি কল করতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগে আমাদের অফিসিয়াল পেজের কয়েকটা ঝোড়ো নোটিফিকেশন ঢুকলো। আসলে এতক্ষণে স্যারকে সামলাতে গিয়ে ফোনের দিকে আর তাকানোর সুযোগই হয়নি আমার। তাই আর দেরি না করে গ্রুপে দেওয়া লিঙ্কে ক্লিক করতে ইডেন পার্লারে তৈরি হওয়া যে নতুন লাইভ ভিডিওটা ভেসে উঠল, সেটা দেখেই চকিতে মনের মধ্যে একটা স্বস্তির রেশ খেলে গেল। কিন্তু পরক্ষণেই আসন্ন বিপর্যয়ের কথা ভেবে আবার হাত পা যেন একেবারে পেটের মধ্যে সিঁধিয়ে যেতে চাইল। বড় করে একটা ঢোক গিলে প্রচণ্ডভাবে কাঁপতে থাকা হাতেই স্যারের দিকে নিজের ফোনটা এগিয়ে দিয়ে কোনো রকমে শুধু আমি বললাম, স্যার স্যার বলছিলাম যে এটা একবার দেখুন, এতে ম্যাডাম, মানে আমাদের ম্যাডাম। নিমেষে সোজা হয়ে বসে ঝড়ের বেগে চশমাটা পরে নিয়ে ফোনটা একরকম ছো মেরেই আমার হাত থেকে নিয়ে স্যার রীতিমতো বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন সামনের স্ক্রিনের দিকে। আর সাথে কিছু শব্দ যেন চাপা গর্জনের মতোই শুনতে পেলাম আমি। উর্মি কি করছে ওখানে? ওকে তো যেতে বারবার করে বারণ করেছিলাম আমি। স্যার, ম্যাডামের গাড়ির লোকেশন জানা গেছে। নিচে একজনেই প্রথমবার এসে স্যারকে এই সংবাদটা দেওয়া মাত্রই স্যার যেন হুইল চেয়ারেও প্রায় সাইক্লোনের বেগেই বেরিয়ে গেলেন ঘর থেকে। এতক্ষণ পর অবশেষে গলার টাইটা একটু ঢিলে করে সামনের চেয়ারেই ধপ করে বসে পড়লাম আমি। ম্যাডাম তার মানে একাই পুরো সমস্যাটা নিজে সামলে নিয়েছেন, কিন্তু যাওয়ার আগে তো একবার অন্তত এই অধমকে কৃপা করে একটু জানিয়ে যেতে পারতেন। ম্যাডাম, উর্মি ম্যাডাম, আপনি যেখানেই থাকুন দয়া করে ফিরে এসে নিজের স্বামীকে একটু সামলান। এই আমি আজ নাক কান মুলছি এবার সব কিছুর আগে। কালই আমি আপনাকে গিয়ে প্রথমে বন্ডে সাইন করাবো যে ভবিষ্যতে আপনার উপস্থিতি বা অনুপস্থিতির জন্য সেন্সেশনের সিইও সাহেবের সেক্রেটারি কোনোভাবেই দায়ী থাকবে না। সুতরাং আপনার হাজবেন্ড যেন এরপর থেকে আমার ওপর এহেন মানসিক নির্যাতন না করেন। না, বেরিয়ে পড়ি। কাল সকালে এসেই আবার এ মাসে ওভারটাইমের বিলে সই করিয়ে নিতে হবে স্যারকে দিয়ে। এবারের ওভারটাইম নেট স্যালারির থেকে বিশেষ কিছু কম হবে বলে তো মনে হচ্ছে না। শুধু আমার স্যারকে একটু স্বাভাবিক করে দিও, এইটুকুই যা প্রার্থনা। আপাতত কিছু খেয়ে এই ওষুধগুলো খেয়ে নিলেই হবে। আগে রিপোর্টগুলো আসুক, তারপর না হয়। খুব কাছ থেকেই দুটো কণ্ঠস্বরের কথাবার্তার শব্দ শুনতে পেলেও এখনও ঠিকমতো চোখ খুলে তাকাতে পারছি না আমি। মাথাটা এমন ভার হয়ে আছে যে চোখের পাতাটাও কেমন যেন অসহ্য রকমের ভারী মনে হচ্ছে আমার। ধীরে ধীরে বহু কষ্টে চোখ দুটো খুলতেই ঠিক কোথায় আছি সেটা বুঝতে না পারলেও কোনো একটা ঘরের মধ্যে যে শুয়ে আছি সেটা বুঝতে পারলাম আমি। ইতিমধ্যেই সামনে থাকা একজন চশমা পরা বয়স্ক ভদ্রলোক বেশ মার্জিত হেসে নিজের স্টেথোস্কোপ নিয়ে আমার চেক আপ শুরু করতে বুঝলাম উনি নিশ্চয়ই কোনো ডক্টর। মিসেস মুখার্জি, আপনার এখন কেমন লাগছে? একটু ঠিকঠাক লাগছে কি? না না না, এক্ষুনি উঠে বসার চেষ্টা করবেন না, আপনি কিন্তু প্রচণ্ড উইক। আমি সত্যিই চারপাশটা দেখার জন্য একটু উঠে বসার চেষ্টা করছিলাম, কিন্তু ওনার কথা শুনে কিছুক্ষণ শুয়েই রইলাম। শরীরটা সত্যি বড্ড দুর্বল লাগছে। কিন্তু লাস্টবার যখন মনে পড়ছে আমি তো গাড়িতে ছিলাম, তখনই হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেল। এখন শোয়া অবস্থায় থাকলেও ভালোই বুঝতে পারছি মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করছে। তবু ধীর স্বরে আমি ডাক্তারবাবুর উদ্দেশ্যে বললাম, থ্যাংক ইউ ডক্টর,
কিন্তু কিন্তু আমার কি হয়েছিল? কি আবার হবে? হ্যাঁ, কি আবার হবে? সারাদিন না খেয়ে বেশি ক্যাদরানি মারতে যাবি তো আর কি হবে বল? এরকম ব্ল্যাক আউট হয়ে লটকেই পড়ে থাকবি। শীর্ষের এহেন অভিযোগে ডাক্তারবাবু মৃত হেসে ফেলে আমার দিকে তাকালেন। না 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 না, খুব বেশি চিন্তার কিছু নেই মিসেস মুখার্জি। হ্যাঁ, তবে খাওয়ার দিকে কিন্তু আপনি সত্যিই বড্ড অনিয়ম করে ফেলেছেন। আমরা আপনার কিছু ব্লাড স্যাম্পেল নিয়েছি টেস্টের জন্যে, কালকের মধ্যেই আশা করি রিপোর্ট চলে আসবে। এরপর শীর্ষকে বেশ কয়েকটা ওষুধ বুঝিয়ে দিয়ে উনি চলে যেতেই সামান্য উঁচু হয়ে একটা বালিশে ঠেস দিয়ে বসে চারপাশটা আমি একটু ভালো করে দেখতে লাগলাম। শীর্ষর রাগ একটু পড়তে ও নিজেই আমাকে একে একে বলতে শুরু করলো। ও বলল আজ আমি গাড়ির মধ্যে জ্ঞান হারানোর পরও ঠিক কতটা টেনশনে পড়ে গিয়েছিল। অবশেষে আর কোনো রিস্ক না নিয়ে ও সোজা আমাকে নিয়ে চলে এসেছিল নিজের বাড়ির কাছের এই চেনা ছোট্ট নার্সিংহোমটায়। অবশ্য এই জায়গাটাকে ঠিক সেই অর্থে প্রপার নার্সিংহোম বলা না গেলেও মোটামুটি একটা ক্লিনিক বলা চলে। আর এই ডাক্তারবাবু শীর্ষর পরিচিত হওয়ায় আমার এখানে ভর্তি হতেও কোনো অসুবিধা হয়নি। তবে আমার জ্ঞান ফেরাতে নাকি অনেকটাই সময় লেগেছে ডাক্তারবাবুর। বেশ কয়েকটা বোতল স্যালাইন দেওয়ার পরে অবশেষে আমার জ্ঞান ফিরেছে। এই সময়ের কথাটা মনে হতেই আমি প্রায় চমকে উঠে শীর্ষকে জিজ্ঞাসা করলাম, এই এই শীর্ষ, কটা বাজে রে এখন? উৎসব কি চলে এসেছে? আর তুই তুই সেন্সেশনে কাউকে জানিয়েছিস যে আমরা কোথায় আছি বা কেন আমাদের দেরি হচ্ছে? এতক্ষণে কেউ ফোন করেনি ওখান থেকে? হ্যাঁ, এ কি রে, এ যে একেবারে মাঝরাত, এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি তো। আর ফোনটা, হ্যাঁ, তোর ফোনটাও তো মনে হচ্ছে তাড়াহুড়োতে গাড়িতেই ফেলে এসেছি জানিস। তোর গাড়িটা তো আবার আমার বাড়িতেই পার্ক করা আছে। কাল সকালে তোকে ছুটি দিলে তখন না হয়। না 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 না, কাল সকালের জন্য ওয়েট করলে হবে না শীর্ষ। তুই উঠছিস কেন? বসে বল। আমাকে যে করেই হোক এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তুই চট করে যা, গাড়িটা নিয়ে আয়। ওতে আমার পার্সটা আছে, এদের বিল মিটিয়ে আমি এক্ষুনি বাড়ি যাব। হ্যাঁ, কি বলছিস কি তুই? এই অবস্থায় তুই এখন বাড়ি ফিরবি? শোন, আজকের রাতটা অন্তত একটু রেস্ট নে এখানে। আমি না হয় কোনোভাবে জানিয়ে দিচ্ছি উৎসব স্যারকে। না না, কোনো দরকার নেই শীর্ষ। ও এমনিতেই এত টেনশন মাথায় নিয়ে এতটা জার্নি করে ফিরেছে, তার মধ্যে আবার আমি হসপিটালে শুনলে না জানি দুশ্চিন্তে কী পাগলামি শুরু করবে। এখানে থাকলে আমি এতটুকু শান্তি পাবো না রে। আমাকে প্লিজ বাড়ি নিয়ে চল, আমি তখন ঠিকই আছি বল। আমি একেবারে বাড়ি গিয়ে রেস্ট নেবো, কেমন? প্লিজ আমায় একটু তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল প্লিজ। এরকমভাবে আরও বেশ কিছুক্ষণ অনুনয় বিনয় শেষে বিস্তর ঝামেলা আর রাগারাগি করে অবশেষে শীর্ষ রাজি হলো আমাকে বাড়ি পৌঁছে দিতে। তবে তার আগে অবশ্য আমাকে এক গ্লাস দুধ এবং দুটো স্যান্ডউইচ প্রায় জোর করেই গলাধ্যকরণ করানো হয়েছে এবং সাথে কিছু ওষুধও খাওয়ানো হয়েছে। শরীরটা এখনও বেশ দুর্বল লাগলেও গাড়িতে বসেই আলাদা একটা মন ভালো করে উত্তেজনার টের পেলাম আমি। এতক্ষণে নিশ্চয়ই উৎসব জেনে গেছে যে গোটা সমস্যাটি পুরোপুরি মিটে গেছে এবং আমি একাই সেটা মিটিয়ে নিতে পেরেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, শীর্ষর ফোন থেকে এতবার কল করার পরেও ও ফোনটা ধরলো না। আমার ফোনের চার্জ তো সে কখন শেষ হয়ে গেছে। আচ্ছা, ও নিশ্চয়ই রাগ করবে আমি একা একা বেরিয়ে গেছি বলে, তাই না? কিন্তু আমি তো ভালোভাবে নিজের কাজটা কমপ্লিটও করেছি। ধুর, রাগ করলে করুক, আমিও কি কম রাগ করেছি নাকি? সকলে ও যেভাবে কথা বলেছে আমার সাথে, তার জন্য তো ওর উচিত আগে এসে আমার কাছে ক্ষমা চাওয়া। ওকেও তো বুঝতে হবে নাকি যে ওর উর্মিকে ও যতটা দুর্বল ভাবে আমি মোটেও ততটা দুর্বল নই। যাই হয়ে যাক, আজ তো উৎসব মুখোপাধ্যায়কে আমার প্রশংসা করতেই হবে, নাহলে ছাড়বই না আমি। এতদিন বাইরে থেকে আবার আমাকে সকলের সামনে কথা শোনানো না, বলুক শুধু একবার কাছে আসার জন্য। আমিও দেখিয়ে দেব কার রাগ ঠিক কতটা বেশি। যতই আজও 5 দিন পরে বাড়ি ফিরুক না কেন, ঝগড়া তো আজ আমি করবই। আমারও সহ্যের একটা সীমা আছে। হ্যাঁ, জানি ও বড্ড ক্লান্ত থাকবে, তবুও 5 মিনিটের জন্য হলেও আজ আমি রাগ দেখাবো। ব্যাস। নে, এসে গেছি। এই কমপ্লেক্সটাই তো নাকি? শীর্ষর কথায় এতক্ষণ পর খেয়াল হলো আমার। সত্যিই তো, আমরা তো বাড়ি এসে গেছি। আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামতেই যাচ্ছিলাম, কিন্তু তখনই মাথাটা এমনভাবে টলে উঠলো যে সেই মুহূর্তে শীর্ষ ছুটে এসে না ধরলে আমি তো পড়েই যেতাম মাটিতে।
কি করিস বলতো তুই? আচ্ছা, এত কিসের ছটফটানি তোর? একটু দেখে শুনে চলবি তো নাকি? চল চল বাবা, আমি তোকে দিয়ে আসছি ঘর অব্দি। শীর্ষ প্রায় জোর করেই এক হাত দিয়ে আমার কাঁধটা জড়িয়ে অন্য হাত দিয়ে হাতটা ধরে এগিয়ে নিয়ে যেতে লাগলো আমাকে। আমি যতই বারণ করি না কেন, ও কিছুতেই শুনলো না। এই না না শীর্ষ, আমি পারবো, আমি একাই পারবো, বিশ্বাস কর। আরে এই তো সামনে গেলেই। উৎসব, তুমি এখানে? শেষের কথাটা আমি যাকে উদ্দেশ্য করে বললাম, তাকে যে এরকম ভাবে অ্যাপার্টমেন্টের গেটের সামনে একা একা এইভাবে অপেক্ষা করতে দেখবো, সেটা তো আমি ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম ও নিশ্চয়ই আমার ফ্ল্যাটে গিয়ে ওয়েট করবে। এইভাবে তো কখনো আমার জন্য অপেক্ষা করে না। তাছাড়া ওকে দেখতে এরকম বিধ্বস্ত লাগছে কেন? বিশেষ করে ওর চোখ দুটো চশমার কাচের আড়ালে থাকলেও কেমন কেমন যেন একটা অদ্ভুত রকমের কঠিন হয়ে আছে। আচ্ছা, তাহলে কি আমি ভুল দেখছি? অবশ্য হতেই পারে ভুল দেখছি। মধ্যরাতের এই শুনশান কমপ্লেক্সের সামনের নিয়ন আলোর দিকে ও এমন পিছন হয়ে আছে, দেখলে মনে হবে যেন ধূসর ছায়া দিয়ে আঁকা কোনো রহস্যময় ভাস্কর্য। এত কিছুর পরেও কেন জানি না, ওকে দেখে আমার মনটা এক নিমেষেই যেন অনেকটা ভারমুক্ত হয়ে গেল। গোটা রাস্তা মনে মনে যেসব ঝগড়ার অঙ্ক কষতে কষতে এলাম, সেই সব আর চেষ্টা করো মনেই এলো না। ইচ্ছে তো হলো এক্ষুনি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরি। আমি এগোতেও যাচ্ছিলাম সেজন্যই, কিন্তু তার আগেই হঠাৎ পিছন থেকে একটা টান পড়তে বুঝলাম শীর্ষ এখন আমার হাতটা শক্ত করে ধরে আছে। কয়েক সেকেন্ডের জন্য বিষয়টা প্রচণ্ড রকমের অদ্ভুত মনে হলেও বিষয়টা বোঝা মাত্রই আমার দিকে তাকিয়ে অল্প হেসে শীর্ষ হাতের বাঁধনটা একটু ঢিলে করলো বটে, কিন্তু পুরোপুরি ছাড়ল না। অন্যদিকে আমিও মৃদু হেসে ওকে গুড নাইট বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বিদ্যুতের গতিতে ধেয়ে আসা একটা পাথর সমান কঠিন হাত এতটাই জোরে ধাক্কা মেরে ওর আলগা হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে দিল যে আমি তো কিছুটা দূরে সরে গেলামই। আচমকা আসে আঘাতে শীর্ষ নিজেও বেশ কিছুটা দূরে ছিটকে গেল। এরকম একটা চূড়ান্ত অনভিপ্রেত ঘটনাও যে কখনো আমার জীবনে ঘটতে পারে, একথা আমি এর আগে দুঃস্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি। উৎসব উৎসব সত্যি এইভাবে কারোর গায়ে হাত তুললো, কিন্তু কেন? কি করেছে ও? ও তো বরং আজ সারাটা দিন আমাকে শুধু সাহায্যই করেছে। তাহলে তাহলে ওর সঙ্গে এরকম একটা অপমানজনক ব্যবহার কি করে করতে পারলো উৎসব? এহেন আকস্মিক ঘটনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠতেই আমি সঙ্গে সঙ্গে শিশুর কাছে ছুটে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বজ্রকঠিন একটা শহর যেন আমার পাশ থেকেই তীব্র রাগে গর্জন করে উঠল। ঘরে যাও উর্মি। আমার গোটা শরীরটায় যেন আমূল কেঁপে উঠল ওই শীতলতায় ভরা নির্দেশের সুরে। আজ সকালে ওর ব্যবহারে আমার খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু এখনকার এই ব্যবহার যেন সপাটে একটা থাপ্পড় কষাল আমার আত্মসম্মানের মূলে। আমারই বাড়িতে এসে আমারই বন্ধুকে এইভাবে গায়ে হাত তুলে অপমান করা হলো, আর তার প্রতিবাদে আমি কিচ্ছু বলতে পারবো না। এরকম কেন করছে উৎসব আমার সঙ্গে? কেন করছে? হঠাৎই চকিতে একটা ভাবনা খেলে গেল আমার মনে। ঈশ্বর, উৎসব কি তাহলে কোনোভাবে আমাকে আর শিশুকে নিয়ে অন্য কিছু ভাবছে নাকি? ওকে তার মানে আমাদের সন্দেহ করছে? ভাবতে ভাবতেই আমার চোখ পড়ল শিশুর দিকে স্থির হয়ে থাকা উৎসবের ঘৃণা আর বিতৃষ্ণায় ভরা চোখ দুটোর দিকে। না 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 না, আমি যা ভাবছি সেটা কিছুতেই সত্যি হতে পারে না। না না, আমার উৎসব তো অতটা নিজ মনের নয়। আর যাই হোক, ও অন্তত আমাকে সন্দেহ করতে পারে না। ভয়ে, আতঙ্কে, অসহায়তায় দু চোখের কোল বেয়ে ঝরে পড়া অবাধ্য কয়েক ফোঁটা জলকে প্রাণপণে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিলাম আমি। সাথে যেন নিজের মনের মধ্যে ঘনিয়ে আসা দুশ্চিন্তাকে মুছে ফেলার চেষ্টা করতে লাগলাম মনে প্রাণে। কিন্তু মন যে আজ আমার বড়ই কু ডাকছে। তবুও নিজেকে অনেক বুঝিয়ে আমি আরও একবার এগিয়ে যেতে চাইলাম আহত, অপমানিত, হতচকিত শীর্ষর দিকে। সাথে অনেকটা আশা নিয়ে উৎসবকে বোঝানোর শেষ চেষ্টাটুকু মন থেকে করলাম আমি। উৎসব, শোনো, একবার আমার কথাটা শোনো। তুমি কেন এতটা রেগে যাচ্ছ? শিশু তো আমার ভালোর জন্য। ঘরে যাও। আরও একবার ওই ভয়ানক গম্ভীর স্বরে স্পষ্ট ভর্ৎসনার তীক্ষ্ণতা এবং তিক্ততায় শিহরণ খেলে গেল আমার অন্তরাত্মার গভীরে। তবে এবারে আর আকস্মিকতায় নয়,
নিশ্চিত অপমান এবং অসম্মানের পরিচয় পেয়ে আর ওই জায়গায় এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি। দু চোখের জলকে প্রাণপণে আটকানোর চেষ্টা করতে করতেই ভিতরের দিকে ছুটলাম আমি। আজ আর লিফটের জন্য দাঁড়াতে পারলাম না আমি। আঘাত আর যন্ত্রণার দ্বৈত আঘাতে সম্পূর্ণ ভেঙে পড়ার আগেই নিজের ঘরে পৌঁছতে হবে আমাকে। চার দেওয়ালেরই গোপনীয়তা যে আমার বড্ড দরকার এই লজ্জাকে লুকোনোর জন্য। তবুও সিঁড়ির দিকে এগোনোর আগেই অস্পষ্টভাবে কানে এলো বাইরে উৎসবের একই রকম কঠিন কণ্ঠস্বর। কাল সকালে ফার্স্ট আওয়ারে আমি আপনাকে আমার কেবিনে দেখতে চাই মিস্টার সেনগুপ্ত। অনেক হিসেব বাকি আছে আমার আপনার সাথে। ম্যাম, আপনার জন্য একটু আগে একটা এনভেলাপ এসেছে। মনে হয় কোনো ক্লিনিক থেকে দিয়ে গেছে। রিসেপশন থেকে বলল যে আপনার নামে এসেছে, তাই আমি নিজেই দিয়ে গেলাম। সবেমাত্রই অফিসে ঢুকে নিজের চেয়ারে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসেছিলাম আমি। আর তখনই কুশলের আচমকা আগমন এবং এতগুলো কথা একসাথে বলায় আমি প্রথমেই বেশ জোর চমকে গেলাম। তবে তারপরেই অবশ্য বুঝলাম ওর এই সকাল সকাল আমাদের ফ্লোরে আসার কারণটা ঠিক কী। আসলে কালকের গোটা রাতটা যে আমি ঠিক কিভাবে কাটিয়েছি সেটা হয়তো একমাত্র আমিই জানি। একটা অদ্ভুত রকমের অস্থিরতা, উৎকণ্ঠার আশঙ্কা যেন ক্রমাগত ঘিরে ধরছিল আমাকে। দুটো বিপরীতমুখী সত্তার দ্বন্দ্বে মনের ভিতরটা যেন প্রত্যেক মুহূর্তে রক্তাক্ত, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। যতই এটা নিজেকে বিশ্বাস করাতে চাইছিলাম যে উৎসব কখনো আমাকে এইভাবে সন্দেহ করতে পারে না, ততই মনের অন্য অংশটা যেন পাল্টা প্রতিবাদ করে প্রশ্ন করছিল, তাহলে উৎসবের এমন রুক্ষ ব্যবহারের কারণটা ঠিক কি? গোটা রাতটা ওইভাবে সোফায় বসে সমানে অপেক্ষা করে গেছি আমি, কিন্তু তাও একবারের জন্য ও আসেনি আমার কাছে। আসা তো দূর, একটা ফোন পর্যন্ত করেনি আমাকে। এমনকি আজ সকালেও যখন প্রথম কলটা ঢুকেছিল আমার ফোনে, ধর্মরি উঠে বসে কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ করার আগেও আমি ভাবতে পারিনি যে ওটা আসলে উৎসবের ফোন নয়, ওটা ওই ক্লিনিক থেকে আসা ফোন। গতকালের টেস্টের রিপোর্টগুলো চলে আসায় ওগুলো কিভাবে আমি কালেক্ট করব সেইটা জানার জন্য ওনারা ফোন করেছিলেন। তখনই আমি ওনাদের অফিস অ্যাড্রেসের রিপোর্টগুলো পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলাম। আর অফিসে আসার পরে সেটাও একেবারেই ভুলে গেছি। না, শরীরটা না এখনও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। বিশেষ করে সকালে তো এমন অস্বস্তি হচ্ছিল যে একবার তো মনে হলো আর আসতেই পারবো না অফিসে। কিন্তু আজ তো আমার অফিসে আসতেই হতো। আজ যে অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে হবে আমি উৎসবের কাছ থেকে। কুশলের থেকে খামটা হাতে নিয়ে আমি হাসি মুখে ওকে ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ ভেরি মাচ কুশল। আমি না আসলে একদম ভুলেই গিয়েছিলাম এটার কথা। তুমি এত কাজের মধ্যেও দিয়ে গেলে, তার জন্য থ্যাংক ইউ। আরে আরে এভাবে বলবেন না ম্যাডাম। আপনাকে যতটা সম্ভব সাহায্য করা কিংবা ধরুন আপনাকে খুশি রাখা, এগুলো তো আমার কাজের মধ্যেই পড়ে নাকি। আর আপনি খুশি থাকলে আমার স্যার খুশি, আর উনি খুশি থাকলে আমার কাজও অর্ধেক। সিম্পল ব্যাপার। কুশলের এরকম উত্তর শুনে না চাইতেও একটা শুকনো ব্যঙ্গের হাসি এসে জমা হলো আমার ঠোঁটের কোণে। সত্যি কি আমার খুশি থাকা উৎসবের জীবনে কোনো ম্যাটার করে? তাহলে কালকের ব্যবহারটার মানেটা ঠিক কি? তবে কুশল অবশ্য এতটা বলেও থামল না, বরং কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে ও আবারও বেশ উৎসাহিত স্বরে বলতে লাগলো। আপনি জানেন ম্যাডাম, কাল আপনার খোঁজ না পেয়ে স্যার ঠিক কতটা ভয় পেয়ে গেছিলেন। এতটা ভয় পেতে কিংবা রাগ করতে এর আগে তো আমি স্যারকে কখনো দেখিনি। ওনাকে দেখে তো মনে হচ্ছিল যেন আপনি কিডন্যাপই হয়ে গেছেন। কি বললো কুশল? ভয়? উৎসব সত্যি এতটা ভয় পেয়ে গিয়েছিল? কিন্তু অত সহজে রিয়াক্ট করার মানুষ তো নয়। শুনুন না ম্যাডাম, আমি বলি কি, আপনি অফিস থেকে কোথাও যাওয়ার আগে আমাকে না হোক স্যারকে অন্তত একবার জানিয়ে। কুশল তারপরেও আরও অনেক কিছুই বলে যাচ্ছিল, তাই শেষ পর্যন্ত ওকে থামাতে আমি বাধ্য হই। ওর কথার মাঝখানেই আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কুশল, তোমার স্যার কি এখন ব্যস্ত আছেন? আমার আসলে একটু দরকার ছিল ওনার সঙ্গে। হ্যাঁ ম্যাডাম, ব্যস্ত তো আজ সকাল থেকেই আছেন উনি। আজ সকালেই প্রথমে মিস্টার সেনগুপ্ত এসেছিলেন স্যারের কাছে, তারপর আবার উকিলবাবুর সাথেও স্যারের মিটিং ছিল। তবে এখন মনে হয় উনি ফ্রি হয়ে গেছেন। আপনি এখনই যাবেন ম্যাডাম? তাহলে চলুন আমার সঙ্গে, আমি গিয়ে বলছি যে আপনি। না কুশল, সেসবের কোনো দরকার নেই।
তুমি গিয়ে তোমার স্যারকে জিজ্ঞাসা করো যে আমি কখন গেলে ওনার সুবিধা হবে। আমি সেই মতোই যাব, কোনো তাড়া নেই। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি জেনে নিয়েই সেকেন্ড ফ্লোরে ফোন করে জানিয়ে দেবো। আসছি তাহলে, হ্যাঁ কেমন? হাসি মুখে কথাগুলো বলে কুশল এলিভেটরের দিকে এগিয়ে যেতেই আরও একবার টেবিলের উপর মাথা নিচু করে চোখ বুজে কিছুক্ষণ বসে রইলাম আমি। বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে সমানে সবকিছু যেন তালগোল পাকিয়ে চলেছে। উৎসব যে কেন এরকম অস্বাভাবিক ব্যবহার করছে তার একটাও কোনো যুক্তিসম্মত উত্তর মাথায় আসছে না আমার। না, ওর কথা পরে ভাবা যাবে। আগে দেখি রিপোর্টে কি এসেছে। যদিও ডাক্তারবাবু কাল বলছিলেন যে চিন্তার কিছু নেই, তবুও এবারে শরীর খারাপটা যেন কিছুতেই পুরোপুরি সারছে না। সর্বক্ষণ শুধু একটা ক্লান্তি আর অস্থিরতা যেন হয়েই চলেছে শরীরে, মনে। রিপোর্টটা খুলেই তাই বেশ মনোযোগ দিয়েই পড়তে শুরু করলাম আমি। হিমোগ্লোবিনটা ভালোই কমে গেছে, ব্লাড প্রেশারটাও লো, আর তার সঙ্গে ঠিক পরের মুহূর্তেই রিপোর্টের একটা বিশেষ অংশে চোখ পড়তেই গোটা পৃথিবীটা যেন নিমেষের মধ্যে আলো ঝলমলে উজ্জ্বল হয়ে উঠল। আমি কি ঠিক দেখছি? আমি কি সত্যি সবটা ঠিক দেখছি? ওদের কত ভুল হয়নি তো? হ্যাঁ, এই তো, এটা তো আমারই নাম। সব তো ঠিকই মনে হচ্ছে। তাহলে এমনটা কি করে হতে পারে? এমনটা হওয়া তো রীতিমতো অসম্ভব। এই স্বপ্ন, এই আশা, এগুলো কোনো কিছু তো আমার মনেও আসেনি এতকাল। তাহলে কি করে এমন অসম্ভব সম্ভব হলো? রিপোর্টটা হাতে নিয়ে কোনো রকমে কাঁপা কাঁপা হাতে ফোনে ওই ডাক্তারবাবুর নাম্বার ডায়াল করতে করতেই আমি প্রায় উৎভ্রান্তের মতো ছুটলাম ওয়াশরুমের দিকে। যেন অসীম অনন্তকাল ধরে রিং হওয়ার পর অবশেষে ওপার থেকে ফোনটা রিসিভ হতেই নিমেষে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল আমার। আবেগ, উত্তেজনা, উৎকণ্ঠা সবকিছু মিলিয়ে গলার কাছে এমনভাবে দলা পাকিয়ে উঠল যে কথা বলার চেষ্টা করেও যেন আমি ঠিক সেটা বলে উঠতে পারলাম না। তবে বেশিক্ষণ আর এই অবস্থা স্থায়ী হলো না, কারণ তার আগেই শুনতে পেলাম ফোনের ওপর থেকে ডাক্তারবাবু সহাস্যে বলে উঠলেন, রিপোর্টটা নিশ্চয়ই পেয়ে গেছেন মিসেস মুখার্জি। ওয়েল, কংগ্রাচুলেশনস ফর ইয়োর প্রেগন্যান্সি। ইউ আর নাও কারেন্টলি অন ইয়োর 6th উইক। সো এবার থেকে কিন্তু নিজের খুব ভালো করে খেয়াল রাখবেন, কেমন? স্যার, ম্যাডাম আপনার কেবিনে আসবেন বলছিলেন, এখন কি আসতে বলবো ওনাকে? হ্যাঁ বলো। কোনো রকমে কথাটা বলেই চশমা খুলে রেখে হুইল চেয়ারের এই শক্ত হেডরেস্টেই মাথাটা এলিয়ে দিলাম আমি। অসহ্য যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে। নিঃশেষিত, সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যাচ্ছে আমি প্রতি মুহূর্তে। এই ভয়, উদ্বেগ, আশঙ্কা আর এই অসহ্য রকমের মানসিক চাপ যে আমি আর সহ্য করতে পারছি না। কি করে উর্মিকে দূরে রাখবো আমি এই সব ষড়যন্ত্রের কালো ছায়া থেকে? কি করব আমি এখন? ঠিক কি বলবো এখন উর্মিকে, যাতে আমার ওপর ওর রাগ আর ঘৃণা দুটোই অনেক অনেক বেড়ে যায়? জেনে বুঝে আর কত কষ্ট দেব আমি ওকে? না 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 না, আমাকে তাড়াতাড়ি কিছু একটা ভাবতেই হবে, খুব তাড়াতাড়ি কিছু একটা ভাবতেই হবে আমাকে। নাহলে উর্মিকে যে ওই জানোয়ারটার হাত থেকে বাঁচাতে পারবো না আমি। নিমেষের মধ্যেই কিছুক্ষণ আগে হওয়া কথাবার্তাগুলো যেন বজ্রাঘাতের মতোই আমার মাথার মধ্যে এক নাগাড়ে দামামা পিটতে লাগলো। আর তার সাথেই মনে পড়ে গেল ওই ধূর্ত জানোয়ারের চোখে মুখে ছড়িয়ে থাকা নৃশংস হাসি। এখনো ভেবে দেখুন মিস্টার মুখার্জি, আপনি ঠিক কি চান? আপনি যদি ভালোই উর্মিকে আপনাকে ডিভোর্স দিতে রাজি করিয়ে ফেলতে পারেন তো ঠিক আছে, কিন্তু আপনি যদি সেটা না পারেন তাহলে কিন্তু এই বিশেষ ধরনের রসালো ভিডিওটা সোজা সোশ্যাল মিডিয়ায় চলে যাওয়ার আগে আমি এর মধ্যে শুধু ছোট্ট দুটো এক্সপার্ট লেভেলের এডিট করে দেব। হাতের মোবাইল স্ক্রিনে একটা সস্তার বি গ্রেডেড ভিডিও চালিয়ে সেটা আমার দিকে ঘুরিয়ে চাপা স্বরে সেই ব্যক্তি যেন হিসিয়ে বলে উঠেছিল, বিশ্বাস করুন মিস্টার মুখার্জি, আমার মতন প্রফেশনাল এক্সপার্টের এডিটিংয়ের পর আর কেউ বুঝতেই পারবে না যে ভিডিওটির এই মেয়েটির জায়গায় উর্মির এবং ছেলেটির জায়গায় আমার মুখটা আসলে নকল।
আর তারপরে তো কি হবে? মুহূর্তের মধ্যে মেজাজ হারিয়েছিলাম আমি। রাগে আমার মাথার শিরাগুলো যেন সবকটা একসাথে ফেটেই যাচ্ছিল। ইউ ব্লাডি স্কাউন্ড্রেল! সাহস কি করে হয় আমার উর্মিকে নিয়ে এরকম একটা কথা বলার? কিন্তু ঠিক তারপরে উল্টো দিক থেকে ভেসে এসেছিল চটুল একটা হাসির শব্দ, আর তার সাথেই শ্লেষপূর্ণ গলার স্বর। আরে আরে চড়ছেন কেন? আমি তো শুধু বললাম যে এটা হতে পারে। তাছাড়া এখনো অব্দি তো মাত্র নকল ভিডিওর কথা বলেছি, আসল কিছু করার কথা তো আর একটা অতিরিক্ত কোনো কথা বললে তোমার জীব আমি টেনে ছিঁড়ে নেব, ইউ বাস্টার্ড! রাগে, ঘৃণায়, বিতৃষ্ণায় আমার তো মনে হলো ওইখানে ওই মুহূর্তে শয়তানটাকে নিজের হাতে করে শেষ করে দিই। শুধু যদি আমার পা দুটো আজ ভালো থাকতো, শুধু যদি আজ একটু নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু থাকতো আমার, তাহলেই একে এক্ষুনি উচিত শিক্ষা দিতে পারতাম আমি। ওর শরীরের একটা হাড়ও আমি অবশিষ্ট রাখতাম না, কোনো মতেই না। কিন্তু অন্য পাশ থেকে আবারও একটা দম ফাটা হাসির শব্দ ভেসে এলো। তাই নাকি? বাবা! আর তাতে ঠিক কি হবে শুনি? আরে আমার কিছু হয়েছে শুনলে তো উর্মি বরং আরো বেশি করে আপনার ওপর রেগে যাবে মিস্টার মুখার্জি। আর আপনার থেকে দূরে সরে যাওয়ার মানেই হলো আমার আরো কাছাকাছি চলে আসা। সো গো অন প্লিজ, আপনার যত যা মারধর করার আছে প্লিজ করুন আমাকে। আই এম টোটালি রেডি ফর দ্যাট। দাঁতে দাঁত চিপে অবশেষে নিজের ধৈর্যের চরম সীমায় পৌঁছে আমি মরিয়া হয়ে প্রশ্ন করে উঠেছিলাম ওকে, কি চাও? ঠিক কি চাও তুমি? কি চাও তুমি শীর্ষক সেনগুপ্ত? চোখে মুখে অদ্ভুত একটা হিংস্র কাঠিন্য অচিরেই যেন ফুটে উঠেছিল শীর্ষকের চোখে মুখে। সাপদের মতো শিকারীর চোখে ঝলসে ওটা অস্বাভাবিক উত্তেজনায় ও বলতে শুরু করেছিল, সে কি আপনি এখনো বুঝতে পারছেন না আমি কি চাই? আমার উর্মিকে চাই মিস্টার মুখার্জি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ফার্স্ট ক্রাশ, আমার জীবনের একমাত্র ভালোবাসা উর্মিকে আমার চাই মিস্টার মুখার্জি। আপনার মতো একটা ইনকম্পিটেন্ট পঙ্গু মানুষ অন্তত ওকে ডিজার্ভ করে না। আমার থেকে বেশি উর্মিকে আর কেউ ভালোবাসতে পারে না, কেউ না। ওর কথা শুনে আমার গলাতেও ভেসে উঠেছিল একই রকম ব্যঙ্গের সুর। ভালোবাসা? তোমার মুখে অন্তত ভালোবাসার কথা মানায় না শীর্ষক সেনগুপ্ত। তুমি যদি সত্যি উর্মিকে ভালোবাসতে তাহলে শুধুমাত্র ওকে পাওয়ার জন্য এই রকম একটা নোংরা কাজ করার কথা তুমি স্বপ্নেও ভাবতে পারতে না। ওকে এতটুকুও ভালোবাসলে তুমি এই হাজরা ফ্যামিলিকে ইউজ করে আমাদের বিরুদ্ধে কখনো কুৎসা রটাতে পারতে না। তুমি কি ভাবছো আমি জানি না যে ওই রিয়েল এস্টেট ব্যবসায়ী মিস্টার হাজরা আসলে তোমার বিজনেস পার্টনার? এতদিন ধরে এত নাটক করে উর্মিকে এত মিথ্যে কথা বলে এখন তুমি দাবি করছো যে তুমি ওকে ভালোবাসো। একে কি আদৌ ভালোবাসা বলে? বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি। হ্যাঁ, আমি এই সব কিছু করিয়েছি। তো তাতে কি বা ক্ষতি হয়েছে মিস্টার মুখার্জি? ভুলে যাবেন না, আপনার সাথে ঝগড়া করার পর উর্মি কিন্তু কালকের গোটা দিনটা আমার সাথেই কাটিয়েছিল। আর আমি চাইলে কালকের গোটা রাত ও আমার সঙ্গেই কাটাতো। আবারও আমার ধৈর্যের সীমা নিজের সমস্ত বাঁধ ভেঙে ফেলেছিল, কিন্তু তবুও পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেকে যতটা সম্ভব শান্ত রেখেই আমি কঠিনভাবে ওকে বলেছিলাম। আর তাতে কি মনে হয় তুমি উর্মিকে পেয়ে যেতে? এইভাবে অসৎ উপায়ে জোর করে কোনোদিনও কোনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না শীর্ষক। কিন্তু শীর্ষক যেন এতে আগের থেকেও বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠল। আই ডোন্ট কেয়ার আমায় ভালোবাসলো কি না বাসলো তাতে আমার কিচ্ছু যায় আসে না মিস্টার মুখার্জি। হ্যাঁ, আজ হয়তো ভালোবাসে না, কিন্তু কাল তো আমাকেই ভালোবাসতে বাধ্য হবে। আমি বাধ্য করব ওকে। আপনার কাছে থেকে ও যা যা এতদিন পাইনি সেই সব কিছু আমি ওকে দেব। তখন ও বাধ্য হবে আমাকে ভালোবাসতে। এই শীর্ষককে আমি যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। উনি যখন প্রথমবার নিজের এই পুরনো বন্ধুর কথা আমাকে বলেছিল, আমি সত্যি মন থেকে আশ্বস্ত হয়েছিলাম যে উর্মি যা চাপা স্বভাবের, তাতে নিজের বন্ধুর সঙ্গে কাজ করলে হয়তো ও আরো ভালোভাবে এবং খুশি মনে কাজ করতে পারবে। কিন্তু ওর এই বন্ধুই যে আমাদের জীবনে এত বড় একটা অভিশাপ হয়ে নেমে আসবে,
সেটা কি আমি দুঃস্বপ্নেও কখনো ভাবতে পেরেছিলাম? তবু তো ভালো যে সিঙ্গাপুরে গিয়ে একজন বিজনেস অ্যাসোসিয়েটের সঙ্গে কথা বলার সময় উনি বলেছিলেন যে শীর্ষককে কেন বারবার ওর কাজের জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ বেসিক্যালি ও একজন মানসিক রোগী। এর আগেও ও বহুবার নিজের কাজের জায়গায় অস্বাভাবিক অ্যাগ্রেসিভনেস দেখিয়েছে। এমনকি একবার তো কোনো এক সহকর্মীকে খুন পর্যন্ত করতে গেছিল। আর তারপরেই আরও খোঁজ নিতে আমি জেনেছিলাম ওই হাজরাদের সাথে ওর সম্পর্কের কথাটা। আর তখন থেকেই উর্মির জন্য ভয়, দুশ্চিন্তায় আর দুর্ভাবনায় আমার নিজেরই কেমন যেন পাগল পাগল লাগছিল। আর তার উপর কলকাতায় ফিরেই যখন শুনেছিলাম যে উর্মি শীর্ষকের সঙ্গে বেরিয়েছে, তখন নিজের যাবতীয় ধৈর্যের আর নিয়ন্ত্রণের বাঁধ যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেছিল। সারাটা সন্ধে আমি শুধু পাগলের মতো ভগবানের কাছে প্রার্থনা করে গেছি আমার উর্মি যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। আর তারপরে যখন অবশেষে ও ফিরল, সেটা ওই জানোয়ারটার সাথেই। ওকে ওইভাবে উর্মির হাত ধরে থাকতে দেখেই যেন অদ্ভুত একটা ভয় জন্মেছিল আমার মধ্যে। ওর চোখের ভাঁটার মতো জ্বলতে থাকা দৃষ্টি দেখেই আমি বুঝেছিলাম যে আসলে এবারে ওর টার্গেটটা ঠিক কি বা কে। আর এরপর যখন ও নিজে মুখেই সবকিছু বলল আমায়, আমিও একবার শেষ চেষ্টা করে দেখেছিলাম শীর্ষককে বোঝানোর। আর যদি উর্মি কোনোভাবেই আমাকে ছাড়তে না চায়, যদিও জেদ করে ডিভোর্স দিতে রাজি না হয়, তখন কি করবে তুমি? কি করব সেটা তো আগেই বলে দিয়েছি মিস্টার মুখার্জি। ওই ভিডিওটা এমনভাবে চারিদিকে ছড়িয়ে দেব যে এই অফিসের কি, এই শহরের প্রত্যেকটা মানুষ পর্যন্ত জানবে যে আপনার অনুপস্থিতিতে কিভাবে আপনার স্ত্রী তার বহু দিনের চেনা বন্ধুর সাথে পরকীয়া করছে, ফিজিক্যাল রিলেশন পর্যন্ত তৈরি করেছে। আর আপনি চাইলেও এই অপবাদ কিছুতেই মিথ্যে প্রমাণ করতে পারবেন না। উর্মিকে তো তখন আমার হতেই হবে। ওর প্রত্যেকটা কথার সাথে সাথেই এক অসম্ভব বিভীষিকাময় ভবিষ্যতের কল্পনা করেই আমার আত্মা পর্যন্ত শিউরে উঠতে লাগলো। কিন্তু তবুও ওর চোখে মুখে এতটা নির্বিকার ভাব দেখে আমিও আর থাকতে না পেরে অসহ্য রাগে চেঁচিয়ে উঠেছিলাম, একজন মেয়ের সাথে এতটা নোংরামো তুমি কি করে করতে পারো? কি করে? আরে জানোয়ার, সম্মান নষ্ট হলে কোনো মেয়েই সেটা সহ্য করতে পারে না, তুমি জানো? এই তোমাদের মতো বাস্টার্ডগুলোর জন্য এরকম কত নিরীহ মেয়ে আত্মহত্যা পর্যন্ত করে। আর তুমি কিনা যাকে ভালোবাসো বলছো, তার সম্মান নিয়ে, তার জীবন নিয়ে ছিনিমিনি খেলার আগেও দুবার ভাবছো না তুমি? আমার তাতেও কিছু আসে যায় না মিস্টার মুখার্জি। উর্মি যদি বেঁচে থাকতে আমার না হয়, তাহলে ও মরে গেলেও আমার কোনো আপত্তি নেই। শুধু ও আপনার হয়ে থাকবে, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। না, উর্মিকে আমার এই শয়তানটার হাত থেকে বাঁচাতেই হবে। ওকে তো আমি শীর্ষকের সত্যিটাও আর এখনো বলতেও পারবো না। বলা যায় না এই জানোয়ারটা জানতে পেরে যদি উর্মির কোনো বড় ক্ষতি করে দেয়। আর তাছাড়া উর্মিও যখন জানতে পারবে ওর বন্ধুর এই আসল চেহারাটা, তখন ও কি নিজেও সেটা মেনে নিতে পারবে? না, এর চেয়ে ভালো আমাদের ডিভোর্সটাই হয়ে যাক। ওকে নিজের কাছে না রাখতে পারি, অন্তত সসম্মানে সুরক্ষিত তো রাখতে পারবো। আমার উর্মি ভালোভাবে সুস্থভাবে বাঁচবে, এর থেকে বেশি আমার আর কি বা চাওয়ার থাকতে পারে, তাই না? যে করেই হোক ওকে আমি রাজি করাবই আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। আমার বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাক, আমার জীবনটা মরুভূমি হয়ে যাক, তবুও আজ আমাকে নিজের দায়িত্ব পালন করতেই হবে। আমি যে বিয়ের সময় কথা দিয়েছিলাম উর্মিকে, ওকে আজীবন রক্ষা করার দায়িত্ব আমার। বিয়ের সময় দেওয়া সেই কথা আমি না হয় আজ আমাদের বিয়ে ভেঙেই পালন করব। কেমন লাগছে আপনাদের উৎসব আর উর্মির গল্প? আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী পর্ব শুনবার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না।